আচ্ছা, আজকে প্রথমে সবাইকে শুভ সকাল। আজকে আমরা যে জিনিসটা আলোচনা করব ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাইট। তো সেই লাইটের একদম সংক্ষিপ্ত বেসিক ধারণাগুলো আমরা ডিসকাস করব। ফার্স্ট অফ অল আমার সম্পর্কে ব্রিফলি বলি। আমি নবীন পাল। আমি ম্যাথামেটিক্স অনার্স পড়েছিলাম 2022 সালে, এবং তারপর থেকে আমি ম্যাথামেটিক্স এবং ফিজিক্সের অ্যাজ এ লেকচারার মাল্টিপল জায়গায় আমি লেকচার এবং টিচিং প্রোভাইড করি। তো প্রথমে আমি একটা জিনিস বলে রাখি যে ফিজিক্স এবং ম্যাথমেটিক্সের আমি কেন বিবরণটা প্রথমে আমার থ্রুতে দিলাম। আমি যখন স্টুডেন্ট ছিলাম, মানে আমি যখন পড়তাম, তো তখন আমি দেখতাম, আমি ভাবতাম ওইটাই যে ফিজিক্স একটি আলাদা বিষয়, ম্যাথামেটিক্স একটি আলাদা বিষয়। এবার এই ভাবনা চিন্তাই ছিল। তো সেই ভাবনা চিন্তা করার পরে আমি যখন বিএসসি পড়তে গেলাম ম্যাথামেটিক্স অনার্স, তো তখন বিএসসি ম্যাথামেটিক্স অনার্সে আমি আফটার সেকেন্ড সেমিস্টার, আমাদের থার্ড সেমিস্টারে একটি পেপার ছিল নিউমেরিক্যাল অ্যানালিসিস বলে। সেই নিউমেরিক্যাল অ্যানালিসিসে একটি গুরুত্বপূর্ণ মানে কি বলবো ফর্মুলা ছিল, যেটা দিয়ে আমরা ক্যালকুলেট করতাম। সেটাকে বলতো নিউটনস র্যাপসন মেথড। তো নিউটন রালসন মেথড যখন আমি পড়লাম, আমি বললাম নিউটন, এটাকে ওই নিউটন? আমি কোশ্চেন করেছিলাম স্যারকে। তো স্যার প্রত্যুত্তরে বলেছিলেন, হ্যাঁ বাবা, ওটাই তো ওই নিউটন। আমি বললাম স্যার এই নিউটন তো দেন। আমি তখন স্যারের মুখে ব্যাপারটা বুঝিয়ে বুঝলাম যে ম্যাথামেটিক্স এবং ফিজিক্স কিন্তু আলাদা কিছু নয়। ধরো নিউটন তার ফার্স্ট ল অফ দ্য মোশন বা সেকেন্ড ল অফ দ্য মোশন, যা মানে প্রথম গতিসূত্র দ্বিতীয় গতিসূত্র, তাতে তিনি যা যা ইমপ্লিমেন্ট করেছেন তার থিওরিটা। এবার সায়েন্সে তো থিওরিটিক্যাল সব কিছু প্রুভ করতে হবে, আদারওয়াইজ সেটা মানে মানে গ্রহণযোগ্য নয়। তো উনি যখন করতেন ওই বিষয়গুলো, তো ওনার ম্যাথের তো একটা হিউজ ওখানে ইমপ্লিমেন্টেশন আছে। আমরা করতাম ক্লাস 9, 10, 11, 12, সেখানে আমরা ম্যাথের যে প্রবলেমগুলো সেগুলোকে আমরা করতাম। তো সেগুলোকে আমরা মানে ফিজিক্সের যে ম্যাথের প্রবলেম, তার মানে ম্যাথামেটিক্স ওখানে আছে। এবার ধরো ব্যাপারটা হচ্ছে এরকম যে নিউটন ধরো কোনো কাজ করছিল, তখন নিউটনের কোনো একটা জায়গায় গাণিতিক সমস্যায় ধরো প্রবলেম হয়েছে। তো সেখানে নিউটন ওই সমসাময়িক যত ফিজিক্সের লোক ছিলেন এবং ম্যাথামেটিক্স নিয়ে যারা কাজ করতেন তাদের হেল্প নিতেন। সেরকমই ধরো নিউটন ওই সময় নিউটন এবং র্যালসন বলে ওই ব্যক্তিটা যৌথভাবে একটা গাণিতিক ফর্মুলা বের করলেন, এবং তার যে ইন্টিগ্রেশন যে ফর্মুলা, সেই ইন্টিগ্রেশন ফর্মুলাটা যেটাকে তোমরা বলবে যে সমাকলন, হ্যাঁ অনির্দিষ্ট সমাকলন 11-12 পড়ো। তো সেইটার যে ইমপ্লিমেন্টেশনটা ওখানে হচ্ছে, সেটা তখনই হচ্ছে যখন ম্যাথটা ওখানে ইমপ্লিমেন্ট হচ্ছে, এবং ধরো সেই রুলসটা চলে গেল ম্যাথে, এবং তার প্রয়োগ করে যে গাণিতিক ব্যাখ্যাটা এলো, যে থিওরিটা এলো, সেই পার্টটা চলে যায় ফিজিক্সে। তো প্রথমেই বলি যে মাথা দিয়ে চিন্তাটা হাঁটিয়ে দেবে যে মানে আমি যেরকম ভাবতাম, হয়তো তোমরা ভাবো না, বাট আমি ভাবতাম, যারা ভাবো তাদেরকে আমি ওটা ওইভাবে না ভাবারই রেকমেন্ড করবো, কিন্তু বিষয়টা ওরকম নয়। হিউজ একটা দুটো সাবজেক্টের মধ্যে হিউজ প্রায় অ্যারাউন্ডিং 80%-এর কাছাকাছি মিল, 80-90% মিল, পুরো থিওরিটিক্যাল পার্টটা বাদ দিয়ে। আচ্ছা, তো যাই হোক, তো এটা আমার বলার ছিল। সেকেন্ড, আজকে আমরা যেই টপিকটা অ্যাকচুয়ালি ডিসকাস করবো, বাই দ্য ওয়ে আমার সম্পর্কে একটু বলি। আমি নবীন পাল। আমি আফটার মাই গ্র্যাজুয়েশন আমি সিভিল সার্ভিসের জন্য নিজে পড়ি, এবং আমি টিউশন পড়াই ম্যাথামেটিক্স এবং ফিজিক্স ওরিয়েন্টেড পার্টে। তো আজকে আমরা ফিজিক্সের যে টপিকটা পড়বো, সেই ফিজিক্সের টপিকটা হচ্ছে খুবই সুন্দর একটা টপিক এবং এসেনশিয়াল টপিক। সেটা হচ্ছে ফিজিক্স, যাকে বাংলায় বলি পদার্থবিদ্যা। একটা এসেনশিয়াল টপিক, সেটা হচ্ছে আমার লাইট। লাইট লাইটকে আমরা কি বলি বাংলায়? আলো। আলো লাইটকে আমরা বাংলায় আলো বলি। আমি যখনই এই টপিকটা পড়াতে গিয়েছি বিভিন্ন জায়গায়, তো আমি কোশ্চেন করতাম যে লাইট বলতে তুমি কি বোঝো, লাইট মানে কি? তো অনেকে না আটকে যেত। আহামরি কিছু নয় জিনিসটা। লাইট হচ্ছে একটা শক্তি। ছোটবেলায় আমরা সকলেই পড়েছি যে দুনিয়াতে 8 প্রকার শক্তি এক্সিস্ট করে: শব্দ শক্তি, বায়ু শক্তি, জল বাটা শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি। সেরকম আলো একটা শক্তি, এনার্জি। এবার একটু ব্রিফলি ইন্ট্রোডাকশন যদি আমি বলি বিষয়গুলো, একদম একদম মানে কি বলবো, তলার দিক দিয়ে যদি বলা শুরু করা হয়, জিনিসগুলো না আন্ডারস্ট্যান্ডিং বেটার হয়। ফিজিক্সকে সব কিছুকেই আমরা
পুরো মানে তার পুরোনো একটা ভার্সন থাকে, নতুন একটা ভার্সন থাকে। ফিজিক্সের পুরোনো ভার্সন থাকে, সেটাকে আমরা বলি ক্লাসিক্যাল ফিজিক্স, আর নতুন ভার্সনটাকে আমরা বলি মডার্ন ফিজিক্স। এই মডার্ন ফিজিক্সটা না, এই কনসেপ্টটা এসছে কিন্তু অনেক পরে, অনেক পরে। নিউটন কিন্তু সেই ক্লাসিক্যাল ফিজিক্সের টাইমে, নিউটন। মডার্ন ফিজিক্সের টাইমটা কি কার সময় এলো? মডার্ন ফিজিক্সের সময়টা এলো অ্যালবার্ট আইনস্টাইনের সময়। এবং আইনস্টাইন বললেন যে ভাই এনার্জি, উনি বলেছিলেন দেখো ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। ই হচ্ছে আমার এনার্জি, এম হচ্ছে মাস অফ অবজেক্ট, এবং সি হচ্ছে ভেলোসিটি অফ দ্য লাইট। শক্তি, ই হচ্ছে শক্তিকে ডিনোট করতো, এম হচ্ছে বস্তুর ভরকে ডিনোট করতো, আর সি হচ্ছে আলোর গতিবেগকে ডিনোট করতো। তো উনি প্রথম বলেছেন যে ভাই শক্তিকে দেখবে ভর শক্তি নিত্যতা তোমরা সূত্র পড়বে, হ্যাঁ। তো উনি প্রথম ব্যক্তি কিন্তু বলেছিলেন যে ভাই শক্তি যে জিনিসটা না, এই শক্তির জিনিসটা বিসিমিলার। এবং পরবর্তীতে জুল আসবে, জুল বলবে যে শক্তি আর কার্য কিন্তু রূপান্তর হয়, কনভার্ট হয়। তার আগে অবধি শক্তিকে একটা আলাদা পার্ট ভাবা হতো, কার্যকে একটা আলাদা পোর্শন ভাবা হতো। বাট এটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্সের ধারণা বললাম। কিন্তু মডার্ন ফিজিক্স এসে বলবে না 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 না, কার্য মানে ওয়ার্ক, এই ডাব্লুটা এটা প্রপোর্শন হয় জে এর সাথে, বা ডাব্লুটা প্রপোর্শন হয় এনইভি এনার্জির সাথে, ই এর সাথে। তো এটা জুল এসে বলেছিল যে কোনো বি কার্য, সেই কার্যটা শক্তির সাথে প্রপোর্শন হয়ে যায়, সমানুপাতিক হয়ে যায়। যেমন একটা উদাহরণ দিয়ে যদি বলি তোমাদের, দেখো ধরো আমার হাত আছে, তো আমি কি করছি, হাতটা ধরো রাব করছি, মানে আমি কার্য করছি, ঘষছি। তো এই ঘষার ফলে কি হচ্ছে, প্রচন্ড পরিমাণ, দেখো আমি যতটা জোরে আমি হাতটাকে ঘষবো ততটা পরিমাণ আমার হিট এনার্জি প্রডিউস হচ্ছে। তো এগুলো সব যে কনসেপ্টগুলো এসছে, এগুলো কিন্তু মডার্ন ফিজিক্সের পার্ট, বুঝতে পারলো? আচ্ছা, আমরা লাইটটা যে পড়বো না, এই লাইটে দেখবে তোমরা ফোটন কণা, এই কণার যে তত্ত্বগুলো আসবে, এগুলো কিন্তু মডার্ন ফিজিক্স আমাদের বলে। কিন্তু লাইট তো অনেক আগে দিয়ে চলছে, তাহলে লাইটের কি কিছু বেসিক প্রপার্টিস থাকে? ডেফিনেটলি থাকে। তো প্রথমে তাহলে মানে আমি যেটা বলতে চাইলাম, ফিজিক্সের কিন্তু অনেকগুলো ভার্সন থাকে। মডার্ন ফিজিক্স, ক্লাসিক্যাল ফিজিক্স কি কারা বলে, ম্যাক্সওয়েল পড়বে, হ্যাঁ, প্ল্যাঙ্ক পড়বে, হ্যাঁ, এদের কিন্তু ওই মানে নতুন যে ফিজিক্সের ধারণা, সেখানে ইমপ্লিমেন্টেশন কিন্তু অনেকটা বেশি। কেমিস্ট্রিতেও পড়বে তোমরা। তো যাই হোক, তো আমরা লাইটের আজকে বেসিক যেই দুটো জিনিস ডিসকাস করব, সেটা হচ্ছে লাইটের দুটো পার্ট। একটা হচ্ছে একটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটা হয় লাইটের প্রতিসরণ, একটা হয় লাইটের প্রতিফলন। আমি যখন অ্যাজ এ স্টুডেন্ট ছিলাম, আমার না দুটো জিনিস ভুল হতো, যে প্রতিফলন প্রতিসরণ টার্মিনোলজিটা দুটো এক, হ্যাঁ। তো ভুলানোটা অস্বাভাবিক কিছু নয়। তো অলরেডি ক্লাস 8 থেকে তোমাদের লাইটের কনসেপ্ট দেওয়া হয়, খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু বলছি। তো আলোর যখন প্রতিসরণ আমরা পড়ি, প্রতিসরণ এবং প্রতিফলনের মধ্যে মেন তফাৎ যদি আমি জিজ্ঞাসা করি, আমরা অনেক সময় স্টুডেন্টদের জিজ্ঞাসা করি, তো অনেকে বলতে পারে, অনেকে বলতে পারে না। যারা বলতে পারে না, না বলার কিছু নেই, একটু ভাবতে হবে। দেখো, প্রতিসরণের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, প্রতিসরণ অলওয়েজ দুটি বা তার অধিক মাধ্যমের দ্বারা হয়। এর মানে আবার কি? আর আলোর প্রতিফলন অলওয়েজ একটাই মাধ্যম থাকে, অলওয়েজ একটি মাধ্যম থাকে। আর দুটো মাধ্যম মানে, একটি মাধ্যম মানে, দেখো লাইট যখন ট্রাভেল হবে, তো লাইটের একটা ডেফিনেটলি মিডিয়াম দরকার, কার মধ্যে দিয়ে লাইট ট্রাভেল হবে। ধরো এই যে লাইট আছে, এই লাইট থেকে ধরো আমার কাছে আসছে লাইটটা, এবং লাইটটা ধরো ক্যামেরায় ফোকাস হচ্ছে, দেন তোমরা দেখতে পাচ্ছ। এটা তখনই বি পসিবল যখন আমার এখানে ভ্যাকুয়াম বা শূন্যস্থান বা বায়ু রয়েছে, এর মধ্যে দিয়ে লাইট কিন্তু ট্রাভেল হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারলাম। এবার হচ্ছে সেরকম এর ক্ষেত্রে একটা মাধ্যম থাকে। এটাকে সিম্পল ছবি দেখে ব্যাপারটাকে ব্যাখ্যা করা যায়। ধরো আমি এখানে একটা আয়না লাগিয়েছি, আয়না কিভাবে বানাতে পারি, দুটো মাধ্যম হয়, একটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম, একটা হচ্ছে অস্বচ্ছ মাধ্যম। স্বচ্ছ মাধ্যম হচ্ছে এমন মাধ্যম যার মধ্যে লাইট ইজিলি বেরিয়ে যেতে পারে, হ্যাঁ। আর অস্বচ্ছ মাধ্যম হচ্ছে এমন মাধ্যম যার মধ্যে দিয়ে লাইট অত সহজে ইজিলি বেরোতে পারে না। অস্বচ্ছ মাধ্যমের একটা উদাহরণ দিই, যেমন ঘষা কাজ। দেখবে জানলায় অনেক সময় না কাঁচটাকে ঘষে দেওয়া হয়, যাতে লাইটটা
আসতে না পারে ঠিকঠাক করে। এবার যদি লাইট না আসতে পারলে তাহলে কি হবে, সেখানে আমাকে বাইরের লোক দেখতে পাবে না। আমি আমি চাইছি তো যাতে বাইরের লোক না দেখতে পাবে। তো কোনো भी আয়না বানানোর টেকনিক হচ্ছে একটা স্বচ্ছ মাধ্যম দিতে হবে যার মধ্যে লাইটটা যেতে পারে, এবং সেই স্বচ্ছ মাধ্যমের একটা সাইড, সেই সাইডটাকে আমি যদি একটা পারদ টাইপের বা হোয়াট এভার কিছু টাইপের লাগিয়ে দিই, যার মধ্যে দিয়ে লাইটটা কি করতে পারবে, একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যেতে পারবে, মানে রেজিস্ট করবে। তাহলে কি হবে, ধরো এখান থেকে ধরো কোই বি লোক আছে, এর থেকে আলোটা যাবে, আলোটা গিয়ে রিফ্লেক্ট হয়ে তার চোখে তো কিছু যাবেই, এবং সে তার ইমেজটাকে এখানে কিন্তু দেখতে পাবে সমতল দর্পণের ক্ষেত্রে, বুঝতে পারবে? এই ধরনের দর্পণকে সমতল দর্পণ বলে। তো এইটা হচ্ছে, দেখো এখানে লাইটটা যাচ্ছে কার মধ্যে দিয়ে, বায়ুর মাধ্যমে। ভালো করে বুঝো, এখানে লাইটটা কার মাধ্যমে যাচ্ছে, বায়ুর মাধ্যমে। তাহলে এখানে মাধ্যম কোনটা, একটাই মাধ্যম। ভালো করে বুঝো। এইবার দেখো একটা মাধ্যম আছে, এক্সাম্পল দিয়ে বোঝো। ধরো একটা মাধ্যম আছে, এটা হচ্ছে ধরো তোমার কাঁচ, এটা একটা মাধ্যম, এর কাঁচের ভিতর দিয়ে লাইট ইজিলি ট্রাভেল করতে পারে, ডেফিনেটলি যদি সেটা স্বচ্ছ হয়। ঘষা ঘষা হলে কিন্তু প্রবলেম হবে। এবার ধরো কোনো বি লাইট যদি আসে, ধরো সে এখানে গিয়ে রিফ্লেক্ট হচ্ছে, এবার যদি আমি এখানে পারদ লাগাই তাহলে ও তো বেরিয়ে যাবে, প্রতিফলন হবে সেটা। এবার ধরো পারদ নেই, তার মানে ওই মাধ্যমে ইজিলি ঢুকতে পারবে, তো এটাকে বলা হয় অবিলম্ব। তো ও কি করবে, এরকম ভাবে মাধ্যমের দিকে ঢুকবে, ঢুকে আবার আবার এই পথ বরাবর বেরিয়ে যাবে। তবে নোটিস করো, এই এসছে কোন মাধ্যমের মধ্যে দিয়ে, বায়ু মাধ্যম। এ ঢুকলো কোন মাধ্যমের মধ্যে, কাচের মাধ্যম। এবং এই বেরাচ্ছে আবার দেখো কাছ থেকে কোন মাধ্যমে, বায়ু মাধ্যম। তো এর কটা মাধ্যমের হেল্প নিচ্ছে, মেনলি দুটো। এই হচ্ছে একটা মাধ্যম, এই হচ্ছে একটা মাধ্যম। তো দেখো সেটাই আমি বলছিলাম যে প্রতিসরণ তখনই হবে যখন একের বেশি মাল্টিপলস মাধ্যম পার্টিসিপেট করবে। বুঝতে পারলাম? যখন লাইট একের বেশি মাধ্যমের মধ্যে দিয়ে ট্রাভেল হবে সেটাকে আলোর প্রতিসরণ বলবো। বুঝতে পারলাম ব্যাপারটা? তো এইটা হচ্ছে মেন পার্থক্য, মানে এটাই হচ্ছে মেন জিনিস, এই দুটোর মধ্যে এটাই হয়। এবার ব্যাপারটা হচ্ছে এই যে লাইটের প্রতিফলন এবং প্রতিসরণ, এই তিনটে লাইটের এনি লাইট যখন রিফ্লেক্ট হয়। আচ্ছা তোমাদের একটা মজার জিনিস বলে রাখি, সূর্য থেকে পৃথিবীতে যে লাইট আসতে সময় কত লাগে, নিয়ার অ্যাবাউট 8 মিনিট। তার মানে কি, ধরো আমি তোমাকে দেখতে পাচ্ছি, মানে তোমার মধ্যে লাইটটা পড়ে আমার চোখে রেটিনায় আসছে বলে, প্রতিবিম্ব গঠন হচ্ছে বলে আমি তোমায় দেখতে পাচ্ছি। তা সূর্য থেকে যখন কোনো একটা আলো যখন আমার চোখে আসে, তো তার মানে সেটা 8 মিনিট কিন্তু মানে আগের ওই ভার্সনটা দেখতে পাচ্ছি। ধরো আমি আজকে এখন তাকিয়ে দিই সূর্যের দিকে তাকাই, যদি সূর্য এই মুহূর্তে যদি ব্লাস্টও হয়ে যায়, আমি কিন্তু ঠিক 8টা মিনিট পর আমি জানতে পারবো যে হ্যাঁ আমাদের যে সৌর পরিবারের পিতা সূর্য, তো যে আমাদের সৌর পরিবারকে বাইন্ড করে রেখেছিল, ধরে রেখেছিল, বেঁধে রেখেছিল, সে কিন্তু ব্লাস্ট হয়েছে। তো 8 মিনিট পরে পসিবল। তার মানে আমরা যে নক্ষত্র দেখতে পারি, যা দেখতে পারি, যে তারা তো অসংখ্য লাইট ইয়ার্স দূরে আছে, আলোকবর্ষ দূরে গেছে। তার মানে তাদের হয়তো, আমি যদি আজ থেকে হেঁটে হেঁটে যদি যেতে চাই, বা আমি যদি গাড়ি নিয়েও যেতে চাই, বা রকেটেও যেতে চাই, যদি আমার 100 বছর সময় লাগে, আমি পৃথিবীতে দাঁড়িয়ে সেই স্টারটাকে আজকে দেখতে পাচ্ছি, মানে আমি আজ থেকে 100 বছর আগের সেই স্টারটার কিন্তু কন্ডিশনটা দেখতে পাচ্ছি। তার মানে ওই স্টারটা কিন্তু বর্তমান অ্যাট দ্য প্রেজেন্ট 2025-এ কিন্তু নাও এক্সিস্ট করতে পারে। বুঝতে পারলে কি বলবো? তো এটাই হচ্ছে লাইটের একটা বেসিক পয়েন্ট। এবার হচ্ছে লাইটের ক্ষেত্রে ডেফিনেটলি কতগুলো টার্মিনোলজি হয়, সেটাকে বলা হয় আপতিত রশ্মি। আপতিত রশ্মি, এবার আপতিত রশ্মি মানেটা কি? আপতিত রশ্মি মানে হচ্ছে কোইবি লাইট সেটা উৎস থেকে কোনো আয়নার দিকে যদি আসে, এটা এই যে দাগটা দিয়েছে এটাকে পারদ বলছি, হ্যাঁ, যে আমি দেখছি যে এই তলটাতে রিফ্লেক্ট হচ্ছে, পারদ বলে। আর লাইটের ক্ষেত্রে অ্যারো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো লাইটে এইভাবে যাচ্ছে, তো যে লাইটটা এসে ফার্স্ট এসে এই পয়েন্টে টাচ করছে, এই পয়েন্টটাকে আমরা বলি মানে এই রশ্মিটাকে আমরা বলি আপতিত রশ্মি। এবং ঠিক এই আপতিত রশ্মি বরাবর আমি যদি একটা সিধা দাগ কাটি, যেটা এইখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে ম্যাথামেটিক্যালি এটাকে কি বলি আমরা, অভিলম্ব বা লম্ব। তাহলে এটা লম্ব ক্রিয়েট হচ্ছে। এবার ঠিক কি করছে, এই লাইটটা এই পথ বরাবর গিয়ে এই পথ বরাবর বেরিয়ে যাচ্ছে, তখন এইটাকে আমরা কি বললাম, আপতিত রশ্মি। এইটাকে আমরা কি বললাম, অভিলম্ব।
অভিলম্ব, এবং এইটাকে আমরা বললাম প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি, যেহেতু এটা প্রতিফলন ঘটছে। এবার নোটিস করবে এই যে কোণটা আছে, এখানে একটা দেখো অভিলম্বের সাথে একটা কোণ ক্রিয়েট হচ্ছে। এই কোণটাকে ইউজুয়ালি আমরা আই দিয়ে ডিনোট করি, এবং এই কোণটাকে আমরা বলি আপতন কোণ। মানে আপতিত রশ্মিটা যেমন অভিলম্বের সাথে যে কোণটা করে তাকে আপতন কোণ বলা হয়। তো এটাকে আমরা কি বলি? আপতন কোণ। ভালো করে বুঝি। এবং এই এখানে যে কোণটা উৎপন্ন হয়, এখানে যে কোণটা উৎপন্ন হয় সেটাকে আমরা আর দিয়ে বলি, এটাকে আমরা বলি প্রতিফলন কোণ। এটাকে আমরা বলি প্রতিফলন কোণ। মনে রাখার বিষয়, এখানে আলোর ক্ষেত্রে একটা ফর্মুলা হয়, সেটাকে বলে আলোর প্রতিফলনের সূত্র। দুটো ফর্মুলা থাকে, যেখানে বলা হয় আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এটা সর্বদা একই সমতলে থাকবে। তাই আছে দেখো, আপতিত রশ্মিটা এবিটা, প্রতিফলিত রশ্মি বিসিটা, এখানে হলো ডি, এই এবি, এই বিসি এবং এই যে বিডি এরা সকলেই কিন্তু একটা সমতলের উপরে লাই আছে। সেকেন্ড রুলস বলে যে এই যে আপতন কোণের ভ্যালু আই, এটা প্রতিফলন কোণের ভ্যালু আর এর সমান হবে। ফর এক্সাম্পল, যদি এটা 60 হয়, এটাও 60 হবে, এটা 30 হলে এটাও 30 হবে, এটা হবে। এটা হচ্ছে আলোর প্রতিফলন। তাহলে আবার কোশ্চেন আসবে যে আলোর প্রতিফলন তো সূত্র বুঝলাম, তাহলে যখন লাইট প্রতিসরণ ঘটে, মানে একটা মাধ্যম টু আর একটা মাধ্যম যায়, তো সেক্ষেত্রে কি কোনো সূত্র হয়? ডেফিনেটলি হয়। সেই সূত্রটাকে আমরা বলি আলোর প্রতিসরণের সূত্র। এবার আলোর প্রতিসরণ বুঝবার জন্য আমাদের আবার কতগুলো, যেমন এখানে আলোর প্রতিফলনের সূত্রটা বুঝবার জন্য আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অবিলম্ব, আপতন কোণ, প্রতিফলন কোণ এগুলোকে বুঝতে হলো, সেরকম প্রতিসরণটাকে বুঝবার জন্য এরকম আমাদের কতগুলো জিনিস বুঝতে হবে। যেমন ভালো করে বোঝো, যেমন কোনো লাইট একটা মাধ্যম বায়ু থেকে আসছে, এসে রিফ্লেক্ট হচ্ছে এবং এই বরাবর অবিলম্ব ক্রিয়েট করছে। একটা জিনিস মনে রাখবে সবসময় তোমরা, যে বায়ু বায়ু হচ্ছে একটা কি মাধ্যম? ঘন মাধ্যম না লঘু মাধ্যম? এবার তখনই প্রশ্ন করবে কার সাপেক্ষে বলা হচ্ছে। কাঁচের সাপেক্ষে আমি বলছি বা জলের সাপেক্ষে বলছি? ডেফিনেটলি জলের যেহেতু মাস বেশি, তাহলে জলের ঘনত্ব বেশি, বিকজ ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন হয়। তো জলের ঘনত্ব বেশি, তাহলে ডেফিনেটলি জল বেশি ডেন্স হবে। তো কোনো বি আলোক রশ্মি বায়ু, তার মানে এখানে বায়ু হয়ে যাচ্ছে লঘু মাধ্যম আর কাঁচ হয়ে যাচ্ছে ঘন মাধ্যম। তো কোনো বি আলোক রশ্মি যখন সে বায়ু টু কাঁচে বা বায়ু টু জলে যায়, অর্থাৎ একটি লঘু মাধ্যম টু ঘন মাধ্যমে যায়, সেখানে একটা প্রপার্টি দেখা যায়। তো এটা আমার একটা লঘু মাধ্যম, মানে ধরো আমি এয়ার চুজ করেছি, মানে বায়ু মাধ্যম। তো এখান থেকে ধরো গ্লাসে যখন ও ঢুকবে, ও কি করবে, ওর এই পথ বরাবর না গিয়ে ও অনেকটা না অবিলম্বের দিকে সরে আসবে, অবিলম্বের দিকে সরে আসবে। ও কিন্তু এই পথ বরাবর যেত, ও কিন্তু অবিলম্বের দিকে সরে আসবে। এই যে কোণটা আছে, এই কোণটা এখন হচ্ছে আমার আই, এবং এই কোণটা হচ্ছে আমার সেই আর। এবার নামগুলো জাস্ট চেঞ্জ হবে। আইটাকে সেই আমার আপতিত এই 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 যে রশ্মিটা, এটাকে আমরা কি বলবো? আপতিত রশ্মি, আপতিত রশ্মি, আপতিত রশ্মি। আর এই আরটাকে আমরা বলবো, এই রশ্মিটাকে আমরা বলবো প্রতিসৃত রশ্মি, নট প্রতিফলিত, কারণ প্রতিফলন হচ্ছে না। দুইটা মাধ্যম এখানে কাজ করছে, লঘু লঘু মাধ্যমটা কোথায় যাচ্ছে? ঘন মাধ্যমে যাচ্ছে। তো দুটো মাধ্যম পার্টিসিপেট করছে, তো লঘু টু ঘন যাচ্ছে, এটাকে বলে প্রতিসৃত রশ্মি। এইবার এখানে দুটো কোণ পার্টিসিপেট করছে, দুটো কোণ কোণ কি? একটা হচ্ছে আই, একটা আর। ডেফিনেটলি আইটাকে আমরা আবার কি বলবো? আপতন কোণ, আপতন কোণ। আর আরটাকে আমরা কি বলবো? প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ। এখানে আর একটা কোণ ক্রিয়েট হয়, এই কোণটাকে বলা হয় চ্যুতি কোণ। চ্যুতি কোণ মানে হচ্ছে ও অ্যাকচুয়ালি যে পথ বরাবর যেত সেখান থেকে যতটা ট্র্যাক মানে সরে গেছে, মানে কতটা সরে গেছে দেখো, এতটার মতো সরে গেছে না? এইটাকে আমরা ডেল্টা, স্মল ডেল্টা দিয়ে বলি, এটাকে আমরা তার চ্যুতি কোণ বলি। বুঝতে পারছো? স্মল ডেল্টা দিয়ে এটাকে ডিনোট করা হয়। আচ্ছা, এবার দেখো সূত্রটা কি বলে।
আলোর প্রতিসরণের সূত্র বলে যে ভাই সেম সেম টাইপের, মানে আলোর প্রতিফলন এবং প্রতিসরণের যে প্রথম সূত্র অনেকটা সেম। ও বলে যে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এরা দেখো একই সমতলে রয়েছে। এরা কি হয়েছে? একই সমতলে রয়েছে। সেকেন্ড ও বলবে আপতন কোণের সাইন, আপতন কোণ কাকে বলছে? আই। তাহলে আপতন কোণের সাইনের ভ্যালু কত হবে? সাইন অফ আই। এবং প্রতিসরণ কোণের যে সাইন অর্থাৎ সাইন অফ আর, এদের যদি আমি রেশিও বের করি মানে অনুপাত বের করি বা ভগ্নাংশ আকারে লিখি, তাহলে সেটা অলওয়েজ একটা ধ্রুবক হবে। এই ধ্রুবকটাকে মিউ দিয়ে বলা হয়। এই মিউটাকে বলা হয় পরম প্রতিসরাঙ্ক, যেটা আমরা পরে করব। পরম প্রতিসরাঙ্ক, বাই দ্য ওয়ে, এই পরম প্রতিসরাঙ্কটা তখনই পসিবল যখন আমি মাধ্যমটাকে একটা বায়ু বা শূন্য মাধ্যম চুজ করি। হ্যাঁ, তো এটাকে মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর বলে, যেটাকে আমরা খুবই পপুলার একটি সূত্র, যেটাকে আমরা স্নেলের সূত্র নামে পরিচিত বা স্নেলের সূত্র হিসেবে আমরা জানি। স্নেলের সূত্র, তো স্নেলের সূত্র বলে, স্নেল প্রথম এই জিনিসটাকে আমাদের কনসেপ্টটা ধারণা দিয়েছিলেন, তো এটাকে আমরা স্নেলের সূত্র বলি। তো যাই হোক, তো এটা হচ্ছিল আমার প্রতিসরাঙ্ক। তো ব্যাপারটা হচ্ছে, এবার আমি এটাই বলবো যে যেটা বলছিলাম প্রথমে, যে ম্যাথামেটিক্সের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ফিজিক্সের পার্টে। তো সিমিলারলি যখন তোমরা প্রবলেমগুলো করবে, তখন এই প্রবলেমগুলো কিন্তু এই সাইন এবং মানে সাইনের ভ্যালুগুলো কিন্তু জানতে হবে। সবাই সাইনের ভ্যালুগুলো জানো, ত্রিকোণমিতিক ফাংশনে তোমরা পড়েছিলে, পূরক কোণ বলে চ্যাপ্টারটা ছিল, পূরক কোণের ধারণা। এবং তার পরবর্তীকালে ক্লাস ত্রিকোণমিতিতে তোমরা পড়েছিলে। এই টেবিলটাকে পুরো বানাবার চেষ্টা করবে, তোমরা সবাই বানাতে পারো আমি জানি। তো আমাদের 6টা ত্রিকোণমিতিক ফাংশন থাকে, একটা হয় সাইন থিটা, একটা হয় কস থিটা, সেক থিটা, ট্যান থিটা, এগুলো সবই দরকার, কিন্তু আমার স্নেলের সূত্র করবার জন্য কেবলমাত্র সাইনটা দরকার। তো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, and 60 ডিগ্রি and 90 ডিগ্রি। ওকে, তো এখানে জাস্ট এগুলোকে আমাকে ভ্যালুগুলো জানতে হবে, তবে আমার অঙ্কগুলো হবে, আদারওয়াইজ কিন্তু অঙ্কগুলো হবে না। তো আচ্ছা, বাই দ্য ওয়ে, যারা জয়েন্টের জন্য পড়বে বা জয়েন্ট বা নিট ওরিয়েন্টেড পার্ট পড়বে, সেখানে কিন্তু কোণের ভ্যালু, যেহেতু নোটিস করে এটা সরল কোণের মতো, তো এখানে অবিলম্ব তো 90 ডিগ্রি রেসপেক্ট হবে গ্যারেন্টি। তো কোনো বি লাইট যদি সে অবিলম্ব বরাবরও করতে পারে, অথবা দুই মাধ্যমে বিভেদ তল বরাবরও যেতে পারে, বা তার থেকে একটু কম হতে পারে। আমি যেটা বলতে চাইছি 100 ডিগ্রি বেশিও হতে পারে বা 100 ডিগ্রি কমও হতে পারে। তো 100 ডিগ্রি তো ডেফিনেটলি কনসেপ্টটা হচ্ছেই না, কারণ দেখো, এটা আমি ছোটবেলায় ভাবতাম যে 100 ডিগ্রি কি হচ্ছে, হবে না। বিকজ কিভাবে হবে? অবিলম্বের রেসপেক্টে কোনটা হয়? তো অবিলম্ব তো 90 রেসপেক্টে আছে, নয় 90 রেসপেক্টে যাবে, নয় এইভাবে যাবে। এইভাবে তো গেলে কোনো কোণই উৎপন্ন হচ্ছে না, বুঝতে পারো, কোনো কোণই উৎপন্ন হচ্ছে না। তো 90 অবধি যে ভ্যালুগুলো, সেগুলোকে তোমাদের জানতে হবে, যে সাইন থিটা, আচ্ছা, সাইন 30 কত হয়? হাফ। সাইন 0 কত হয়? সাইন 0 হচ্ছে 0, হাফ। এটা কত হয়? 1/√2। এটা কত হয়? √3/2। এটা কত হয়? 1। ঠিক এর উল্টোটা হয় cos 1 √3/2, 1/√2। এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 0। cos 0 ডিগ্রি সমান 1। তো এইভাবে জাস্ট উল্টো করে ভ্যালু। তো আমার এই পার্টিকুলার ভ্যালুগুলো দরকার। ধরো কোনো কি অঙ্কে বললো, ভেরি সিম্পল, ধরো তোমাকে বলছে যে আচ্ছা, এখানে আমি বলেছিলাম মিউ ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। তো এখানে তোমাকে এই মিউ এর ভ্যালুটা বলে দিতেও পারে, নাও দিতে পারে। তোমাকে মনে রাখতে হবে প্রতিসরাঙ্কের ভ্যালুগুলো, যেটা আমি যখন প্রতিসরাঙ্কের টপিক পড়াবো তখন আমি বলবো। তো ধরো যদি আমি কাজ চুজ করি না, বা বায়ু চুজ করি, হোয়াট এভার, তো এখানে আমার কিন্তু দুটোর প্রতিসরাঙ্ক জানতে হবে, জেনে রাখা দরকার। তো এখানে যে অ্যাঙ্গেল হবে, সেই অ্যাঙ্গেলের ভ্যালুটা এখানে বসবে, সেটা হয়তো এগুলোর মধ্যে পেতে পারি, অথবা হয়তো নাও পেতে পারি, বাট ম্যাক্সিমাম চান্সেস আছে পাওয়ার।
মানে নাও পেতে পারে, মানে 90 ডিগ্রি বেশি হয়, কিন্তু এখানে যেহেতু 90 ডিগ্রি বেশি পসিবল হচ্ছে না। মানে তোমরা যখন ক্লাস 11-12 যাবে, তোমরা অল সাইন ট্যান কস বলে কনসেপ্টটা যখন পড়েছো, তো ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট ও এরকম ঘুরতে থাকে, তাহলে কোনো মুভির ভ্যালু হতেই পারে। তোমাকে বলতে পারে যে ফাইন্ড দা, তোমরা করেছিল এগুলো আমাকে, সাইন 720 ডিগ্রি, তো তুমি এটাকে 90 রেসপেক্টে করতে, তো এগুলো করা যায়, এগুলো কোনো ব্যাপার নয়, তো হতে পারে। তো দেন এখানে এই জাস্ট ভ্যালুগুলোকে তোমাকে পুট করতে হবে। কিন্তু প্রবলেম তখনই হবে যখন তুমি প্রতিচরাঙ্ক জানবে। অঙ্কে তোমার প্রতিচরাঙ্ক বলে দিতে পারে অথবা নাও বলতে পারে, তো এর একটা গুরুত্ব কিন্তু এখানে। তো প্রতিসরাঙ্ক জিনিস কি সেটা আমরা পরের দিন পড়বো। যখন আমরা বলি যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বলতে কি বোঝো, তো যখন কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক একটা অন্য মাধ্যমের মধ্যে ডিপেন্ড করে, যেমন আলো একটা মাধ্যম থেকে, ধরো এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাচ্ছে, তখন আমরা বলবো যে এ মাধ্যম থেকে যখন বি মাধ্যমে যায়, তাহলে এ মাধ্যমে সাইন আই এবং বি মাধ্যমে সাইন আর এর যে অনুপাতটা, তাকে আমরা বলবো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক। এগুলো আমরা জানি। তো এই টপিকগুলো আমরা নেক্সট দিন ডিটেলসে পড়ব। আজকে জাস্ট একটা ছোট্ট একটা ঘটনা বলি, এই ঘটনাটা খুবই ইন্টারেস্টিং। এটা কি বলা হয় যে মানুষ যত বেশি প্র্যাকটিস করে, মানুষ তত বেশি মানে স্মুথ হয়। তো সিমিলারলি এই যে কনসেপ্টটা দেখবে, সায়েন্স কিন্তু এখানে অ্যালাউ করবে না। কি অ্যালাউ করবে না দেখাই ব্যাপারটা। মানে ধরো একটা জল আছে, তো এই জলে একটা মাছ আছে, এবার এই মাছটাকে শিকার করবে ধরো কোনো ভি পাখি। বাইরে আমি অত ভালো আঁকতে পারি না, যতটা কনসেপ্টের জন্য দরকার ততটাই আঁকবার চেষ্টা করছি আর কি। ধরো কোনো ভি পাখি আছে, বি লাইক আ টুইটারের সিম্বল হয়ে গেছে অনেকটা। তো পাখিটা কিন্তু মাছটাকে দেখছে, তো ডেফিনেটলি পাখিটা কি করবে, মাছটাকে খাওয়ার চেষ্টা করবে। সরি, তো মাছটা কোথায় আছে, জলে আছে। তো জল কি একটা ঘন মাধ্যম কিন্তু, আর পাখিটা কোথায় আছে, বায়ুতে আছে। বায়ু কি একটা লঘু মাধ্যম কিন্তু। এবার নোটিস করো, এই লাইট কি হচ্ছে, এরকম যাচ্ছে, এরকম বেরাচ্ছে, এবং এখানে গিয়ে একটা অবিলম্ব ক্রিয়েট হচ্ছে, যেটাকে আমরা বলছিলাম 90 ডিগ্রি রেসপেক্টে। এবার ঘন থেকে লঘুতে যখন যায়, লঘু থেকে ঘনতে এলে যেমন অবিলম্বের দিকে আসে, ঘন থেকে লঘুতে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যায়, তো দূরে সরে যাবে, ও এদিকে দূরে সরে যাবে। তো এর ইমেজটা কোথায় ক্রিয়েট হবে, এই জায়গাটা। তো মাছটার ইমেজ কিন্তু এই জায়গাটা গিয়ে ক্রিয়েট হচ্ছে। তার মানে পাখিটা কিন্তু দেখতে পাচ্ছে মাছটাকে এখানে, তো পাখিটা গিয়ে মাছটাকে কিন্তু গ্রিপও করবে এই জায়গাটা, গিয়ে ফলস খেয়ে যাবে, মাছটা এখানে পালিয়ে যাবে। তো পাখিরা এর জন্য কি করে, এই ফলস খেতে দেখবে, অনেক সময় দেখবে যে পাখিটা, মাছ নেওয়ার মতন পাখিরা ফলস খেয়ে যায়। তো এটা হচ্ছে মেন রিজন। এখানে সায়েন্স কাজ করছে, কি হচ্ছে, প্রতিসরণ হচ্ছে মাধ্যমে, তো ফলস খেয়ে যাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে, তো পাখি কি করে, পাখিরা জানে যে ভাই ওই পজিশনে যা দেখছি না, তার থেকে আরো একটু ভেতরে ঢুকতে হবে। তো ও আস্তে আস্তে ফলস খেতে খেতে, জীবনে ধাক্কা খেতে খেতে ও আস্তে আস্তে শিখে যায় যে ওকে আরো নিচের দিকে যেতে হবে, দেন ও শিকারটা ওখানে পাবে। সেম কনসেপ্টে আমরা স্নান করতে গেলে, আমি ছোটবেলায় স্নান করতাম, ওই জলে মগের মধ্যে জলটাকে ঢুকিয়ে এরকম আটকে দিতাম, ওটা আলাদা কনসেপ্টে ফিজিক্সের। বাট আমরা যে মগটাকে যখন গামলায় ঢুকিয়ে দিতাম, মগটাকে মনে হতো অনেক উঁচুতে, কিন্তু মগটা কিন্তু উঁচুতে না, মগটা যথেষ্ট নিচুতে আছে। কিন্তু এটা কেন আমার উঁচুতে মনে হচ্ছে, আলোর প্রতিসরণ হচ্ছিল, জল থেকে আমার বায়ুর মাধ্যমে আসছে, ঘন থেকে লঘু মাধ্যমে আসছে, এবং আমার চোখের মধ্যে লাইটটা আসছে। তো সেইটাই হচ্ছে ব্যাপার, সেটাই হচ্ছে আলোর প্রতিসরণ। তো আই হোপ যে আমরা আজকে খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে আলোর প্রতিসরণ এবং প্রতিফলনের মধ্যেকার বেসিক পার্থক্যগুলো, এবং ইন ডিটেল মানে যে পোর্শনগুলো আছে, সেই পোর্শনগুলো আমরা পরে ডিসকাস করবো। ইন ডিটেল আরও অনেক পোর্শন আছে। তো সবাই ভালো থাকবে, টাটা, জয় হিন্দ।